আমার কাছে আকাশ চেয়েও না, আকাশ তুমি বুনে নিও। আমার কাছে মাটি আছে, কিছু তোমাকে দিতে পারি, সচ্চিদানন্দ ভীত গড়ে নিও। যার কবিতার এক আলতো ছোঁয়া আপনারা পেলেন, তিনি শুধুমাত্র এক কবি নন, তিনি এক শিল্পী। ওনার লেখা কবিতা সহজ সাধারণ, তবুও লেখা প্রতিটি কবিতায় নানান ভাব প্রকাশ পায়। আমি মনের আকাশে রং করে করে ফিরি, সাজিয়ে কবিতা তুলি লিপিমালা রঙে, যে জীবন দেখি চলেছে ভাটার টানে, জোয়ারে ফেরাতে শত প্রচেষ্টা করি। দৈন পাপিটা তৃষ্ণার কোলে বসে সারা সংসার শিকারের সন্ধানে, লুকোচুরি খেলে আমার সঙ্গে ভীতু। তৃপ্তি সুধার আনন্দ রস ভরে পক্ষীরাজের কামনা লাগাম কোষে, দাবানল জলা শহরের ধূমকেতু, শান্তি ছড়াই মন আনন্দে নাচি। কাব্যজগতের বাইরেও উনি নানান ক্ষেত্রে শব্দ নিয়ে এক অদ্ভুত খেলা খেলেছেন। ছন্দের ঢেউতে মগ্ন হয়ে উনি গীতি কবিতা লেখেন, উনি গান লিখেছেন নানান বয়সের জন্য নানান রং দিয়ে, মাটির টানে প্রেরণার জোরে। বারে বারে কাজল পরে তোমায় মাটি দেখতে আসি, বারে বারে কাজল পরে তোমায় মাটি দেখতে আসি। কখনো মরুর ঘোড়ায়, কখনো মেরুর স্লেজে, কখনো মরুর ঘোড়ায়, কখনো মেরুর স্লেজে, কখনো গরুর গাড়ি নৌকা কিংবা রিক্সা চাপি। বারে বারে কাজল পরে তোমায় মাটি দেখতে আসি, বারে বারে কাজল পরে তোমায় মাটি দেখতে আসি। আবার আধুনিক যুগের সঙ্গে তাল রেখে এক মিউজিক ব্যান্ডের জন্য গান লিখেছেন। পাশের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছো ভালো তো, মাঝে মাঝে আর চোখে আমায় দেখছো কেন বলো তো। পাশের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছো ভালো তো, মাঝে মাঝে আর চোখে আমায় দেখছো কেন বলো তো। উনি প্রকৃতির সাথে শিশুদের খেলা বর্ণনা করেছেন এই গানের মাধ্যমে। সেই বলেছে দুষ্টু খোকার ঘুমটা ভাঙ, ডাকে সব গ্যাঙ্গুর গঙ্গুর গ্যাং, ডাকে সব গ্যাঙ্গুর গঙ্গুর গ্যাং, ডাকে সব গ্যাঙ্গুর গঙ্গুর গ্যাং, ডাকে সব গ্যাঙ্গুর গঙ্গুর গ্যাং। শুধুমাত্র গীতিকার নন, উনি সুরকারও বটে। নিজের লেখা গানে সুরের ছড়াও বাঁধেন। আশ্চর্যের বিষয় যে উচ্চাঙ্গ সঙ্গীত বা অন্যান্য কোনো সঙ্গীতে ওনার কোনো প্রশিক্ষণ নেই। গেল বিফল কোথা তুমি হলাহল, মন পথে খোঁজে গৌরী একলা। এই বম ভোলা বম ভোলা বম ভোলা, এই বম ভোলা বম ভোলা বম ভোলা। এই বিশেষ ব্যক্তিত্বের প্রতিভার এটাই শেষ নয়। কবি, গীতিকার, সুরকার, তার সাথে উনি নাট্যকারও। কেবল নাটক লেখেন আনন্দের তৃষ্ণায় তা নয়, সাথে লেখেন সামাজিক বক্তব্য, তুলে ধরেন নিজের কলমের জোরে। উনি সাংস্কৃতিক ভাবাপন্ন মানুষ এবং এইটা বারে বারেই ফুটে ওঠে ওনার নানানবিধ সৃষ্টির মাধ্যমে। গৌতম চক্রবর্তী দাত্ত কণ্ঠে বিশাল কবিতার মানুষ, অসম্ভব শক্তি তার কবিতা পাঠে। যারা ছিলেন সেদিন প্রোগ্রামে সবাই সে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। আমি অসম্ভবভাবে অভিভূত হয়েছিলাম। তারপরে তাকে যত জেনেছি, যত কাছে আসার সুযোগ হয়েছে, জেনেছি উনি জ্ঞান আরোহণ করার মানুষ। উনি বিশাল মনের, বিশাল কণ্ঠের, সমাজের
এক দিকপাল, তার দিকে তাকিয়ে আগামী দিনের প্রজন্ম অনেক সাহস পাবে আর পাবে উদ্দীপনা। ওনার বেশিরভাগ লেখায় একটা খোঁজ আছে, প্রকৃতির আবেগ আছে, সৌন্দর্য আছে, আবার দুঃখ আছে। শব্দ নিয়ে লুকোচুরি খেলতে খেলতে আজ অব্দি উনি 1100 গান এবং 1400 কবিতা নিজের মনের অলংকার দিয়ে সাজিয়েছেন। তার সাথে জনতার দরবারে পৌঁছানোর চেষ্টা আর উৎসাহ। উনি এই বহির্বঙ্গের থেকে মরুষা ম্যাগাজিনকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার মাধ্যম করে তুলেছেন। আসুন তবে ওনার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত, সুখ দুঃখের গল্প জানার জন্য আমরা সরাসরি কথা বলি শ্রী গৌতম চক্রবর্তীর সঙ্গে। আমি 1976 সালে, আমি তখন কলকাতায় ফার্স্ট ডিভিশন ফুটবল খেলি স্পোর্টিং ইউনিয়নের হয়ে। আমি 76 সালে এখানে ডিসিএম টুর্নামেন্ট খেলতে আসা এবং তারপরে ডিসিএম কোম্পানিতে এখানে চাকরি নিয়ে 9 বছর ডিসিএম এর সঙ্গে কাজ করি এবং ওখানে ক্যাপ্টেন ছিলাম এবং 3 বছর আমি দিল্লিকে সন্তোষ ট্রফিতে রিপ্রেজেন্ট করেছি। আপনি লেখক, কবি এবং একজন ফুটবলারও। আমি ফুটবলের সঙ্গে সাহিত্য এ দুটোকে মিলেমিশে চলতাম, কারণ আমি কলকাতার যুববাণী রেডিও থেকে আমি আবৃত্তি করতাম এবং আমার ধারণাই ছিল না যে আমি কলকাতা রেডিওর লিরিস্ট হিসেবে রেকগনাইজড হব। আপনি প্রথম কবে লিখেছিলেন এবং সেই লেখার প্রেরণা কে ছিল আপনার? আমাদের স্কুলের যে বাংলার মাস্টারমশাই ছিলেন বা আমার মা বাবা, এই দুজনেই, মা ছিলেন ভীষণ প্রেরণার স্রোত। ছোট বয়সে একটা গল্প বলি তোমায়। আমি বড্ড ছোট্ট ঘটনাকে তিলকে তাল করে বলতাম, তো লোকে আমাকে বলতো বড় মিথ্যে কথা বলে। কিন্তু আমার মা একদিন ধরলো যে তুই এই ঘটনাটা তোর বড় করে ফেললি কি করে। আমি বললাম আমার ভালো লাগলো যে এরপরে এরকম সাজাতে, এরকম সাজাতে। তো বলে এইটা একটা গল্প লেখ না। বাবা ভীষণ সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে পারতেন। আমি ছোটবেলায় ঠাকুমার কাছে রামায়ণ গান গেয়েছি। আমি আমাদের সব ব্রাহ্মণ কুলে জন্ম বলে আমরা কি করতাম, ছোট বয়সে রামায়ণ গান, মহাভারত গান এসব যজমানদের বাড়িতে গিয়ে ঠাকুমার সঙ্গে বাবার সঙ্গে গেয়ে গেয়ে শোনাতাম। তো তাদের খুব প্রশংসা। তো এইভাবে আমার একেবারে শৈশব, মানে ধরতে পারো 4-5 বছর বয়সে শৈশব আমার এভাবে চালু হয়েছে। প্রথম ম্যাগাজিন যে আপনি লিখেছিলেন বা আপনি ছাপিয়েছেন সেটা স্কুল জীবনে, এবং কোন ক্লাসে সেটা করেছেন? আপনার বন্ধু বান্ধবরা সাথে ছিল? কে লিখেছিলেন? কারা এটাতে যোগদান দিয়েছিলেন? আমরা গ্রামে দেওয়াল ম্যাগাজিন, দেওয়ালপত্র তোমার মনে থাকবে হয়তো, গ্রামে গ্রামে তখন ছিল। তো সেটা আমরা স্কুলেরই কয়েকজন বন্ধু যারা গ্রামে থাকতাম তারা মিলেই প্রথম শুরু করি। সেখান থেকেই ধরে নেন আপনার যাত্রা শুরু হলো। আপনি তারপরে সেই কবিতা লেখার পরে নাটক, এটা আবার কিভাবে আসলো? তখন আমি গাজিবাদে এসে গেছি, হাঁটু ভেঙে গেছে, আর ফুটবল খেলতে পারি না, বাড়িতে বসে আছি। বন্ধুরা এখানকার যারা সতীর্থ গায়ক তারা এসে সবাই ধরলে যে প্রথম, এতদিন পর্যন্ত কিন্তু আমি টোটাল ফুটবল খেলতাম, আর লেখার সঙ্গে সম্পর্ক ছিল না। গাজিবাদে আসার পর থেকে 76 থেকে 85 আমি আর লিখিনি কিচ্ছু, আমি শুধু খেলেছি, প্রাণ ভরে খেলেছি। তারপরে বন্ধুরা বলল যে এরকম আমরা আগমনী গান গাইব, তো বললো তোমাকে একটা কিছু আলেখ্য লিখে দিতে হবে। তো ওদের চক্করে পড়ে প্রথম আমি আলেখ্য লেখা শুরু করলো। তারপরে ওরা বললে একটা আমাদের হয়ে ডান্স ড্রামা লিখে দাও। তো আমার খুব মনে পড়ে ওইটা, ওই শম্ভু নিশম্ভু লিখে দিলাম। আপনার বাবা স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে ছিলেন, আপনি কি সেখান থেকে কোনো প্রেরণা নিয়েছেন? কোনো কবিতা, নাটক লিখেছেন? অবশ্যই লিখেছি। এবছরের পুজোতেই আমি বাচ্চাদের পড়িয়েছি স্বাধীনতার 150 বছর সিপাহী বিদ্রোহের সময়। কবিতাটা এরকম ছিল যে আকাশ থেকে ঝাঁসির রানী ছুটে এসে জিজ্ঞেস করছে যে তোমরা আমাকে পাগল করে দিয়েছো, আমরা কাদের জন্য জীবন উৎসর্গ করেছিলাম, কাদের জন্য জীবন দিয়েছিলাম, এই মুখোশ আর এই মলাটের জন্য। তো কবিতাটা এরকম ছিল, সে এক ঝড়ের রাতে ঝাঁসির রানী আকাশ থেকে আসলো ছুটে, বললে বলো কি হচ্ছে সব, কি হচ্ছে আমার দেশে। তার মানে আপনি আধুনিক জীবন এবং আধুনিক গীত সঙ্গীতের সাথে কিছুটা মনে হয় সামঞ্জস্য খেতে পারছিলেন না কিছু সময় আগে, কিন্তু হয়তো এখন পারছেন, তাই বলে আপনার গীত নিয়ে, আপনার সঙ্গীত নিয়ে ব্যান্ড একটা আছে। তোমাকে একটা কথা আমি বলি,
যে আমি যে মেসেজই লিখি না কেন, আমার কবিতায় উইদাউট মেসেজ আমি কাজই করি না। জীবনকে লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ কি করে কষ্ট দুঃখে এবং সাধারণভাবে ফাইট করে সৎ অবস্থায় সৎ পথে বেঁচে থাকতে চায়, সেটি আমার জীবনের কাছে একটা খুব বড় ছবি হয়ে দাঁড়িয়েছে এবং ওই আয়নার ওপরেই যেন আমার কবিতা উদ্ভাসিত হয়। আমি সাধারণ মানুষের দুঃখ কষ্ট যখন দেখি, তখন ওরা আমাকে যদি কেউ বলে যে তুমি লালের কবি, আমি অস্বীকার করি না। আমি লিখি যে ওদের পালকি বইতে বইতে কাঁধের গামছা হয়েছে লাল, সেই হলো লাল পতাকা মোদের, সেই এনে দিল ভোর সকাল। তাই আমি লালেরও নয় নীলেরও নয়। আবার যে মুহূর্তে মনে হয় আমি জীবনের পাশে মহাজীবনের সন্ধান করছি, তখন আমি তার ভিতরে চলে যাই। আমি এখানে একটা জিনিস জানতে চাইছি যে আপনার কবিতা অন্য কবিদের থেকে অনেক সরল, সাধারণ, খুবই সহজে বোঝা যায়, কিন্তু আপনি এত সরলভাবে জিনিসগুলো আপনার কবিতা এবং নাটককে রাখতে পেরেছেন, এটার পিছনের একটা নিশ্চয়ই কোনো চেষ্টা বিশেষ আছে। মনোগ্রাহী কবিতা লিখতে গেলে সময় সংক্ষেপের যুগে তোমাকে শব্দ মাত্রা উপমায় এবং সহজ ছন্দে মনের কথাকে গিয়ে স্পর্শ করতে হবে, বুককে স্পর্শ করতে হবে, অন্তরকে স্পর্শ করতে হবে। রিয়েল যে কবি হবে সে তার মধ্যে তার সমস্ত কিছু থাকবে। কবির মধ্যে ভালোবাসা যেমন থাকবে, প্রেম যেমন থাকবে, প্রতিবাদ যেমন থাকবে, স্বচ্ছতা থাকবে এবং স্বেচ্ছাচারিতা থাকবে। আর আপনি কি নিজের কবিতায় ইংরেজি শব্দ বা ইংরেজি কোনো দেখো, ইসে, আমি তোমাকে বলি রেশমি, ইংরেজি শব্দ বা যে কোনো শব্দ, দেখো কোনো সাহিত্য বা কোনো ভাষাকে যদি রিচ করতে চাও, তাহলে অন্যান্য ভাষা থেকেও ভাষা চলে আসে। যেমন ধরো একটা কবিতার পেছনে একটা শব্দ, ও তো শৃঙ্খলা বুননে থাকে, একটা বুননের ভেতরে দেখছো একটা বাংলা কথা ম্যাচ করতে পারছো না, কিন্তু সেখানে যে একটা ইংরেজি কথা ঢুকে যাও। যেমন ধরো আমি ওই গানটা লিখেছি, আমার পদ্ম পায়ে ধানের নূপুর, ঝুমকো জবা কানের দুল, বাংলা বড় বিউটিফুল, আমার বাংলা বড় বিউটিফুল। আজকে আপনি মরুষা ভাবে লিখেছেন, মরুষা ম্যাগাজিন বের করছেন, হয়তো কিছুদিন আগে, কিছুদিন পর বা কিছু বছর পর হতে পারে যে আপনি কিছু একটা নভেল লিখতে চাইবেন, একটা গল্পের বই, যেখানে ছোট গল্প না হয়ে, নৃত্য নাটিকা না হয়ে, একটা প্রতিষ্ঠিত লেখক হিসেবে ভারতবর্ষে আপনি হতে চাইবেন। মরুষা কি এটার একটা বিগিনিং বলতে পারি? হ্যাঁ, এটা ঠিক বলেছো, যথার্থ। তার কারণ হচ্ছে কি, মরুষা, আমি যখন প্রথম মরুষার মাথায়, আমি গাজিয়াবাদে আমি প্রথম ম্যাগাজিন শুরু করি এবং পরপর 3টে ম্যাগাজিন করতে করতে এখানে এসে আমি লাস্ট মরুষা ধরেছি এবং মরুষা 8-9 বছর ধরে মরুষা চালাচ্ছি। নিজস্ব প্রাথমিক বক্তব্য যে কোনো ম্যাগাজিন নিতে চাইবে না, অথচ প্রাথমিক বক্তব্য যদি আমরা না রাখতে পারি, তাহলে রেভলিউশন ইন বেঙ্গলি কালচার সেটা হয় না। এটা একটা বহির্বঙ্গের প্রচার প্রসার হিসেবে একজন কবি, সাধারণ কবি, রাইটার, বা বহির্বঙ্গের শুধু রাইটার কবি নয়, বহির্বঙ্গের জনমানুষে বাঙালিদের একটা স্থান হিসেবে আমরা এই সংগঠনকে সাহায্য নিতে পারি এবং তাতে এগোনো যেতে পারে। সুতরাং আমি সেই মানুষের সঙ্গে থাকতে চাই, আর তার সঙ্গে জীবন থেকে মহাজীবনের যে উপলব্ধি, আমি দুটোকেই পাশাপাশি রেখে চলতে চাই। আগামী দিনে জীবন একটা নতুন দিশা পাক, ভালোবাসার মিনার গড়ুক, মানুষ বেঁচে থাকুক মনুষ্যত্ব নিয়ে। আমরা গৌতম চক্রবর্তীর সঙ্গে বহির্বঙ্গে দেখা হলেও ওনার মধ্যে বাংলার রং, রূপ, স্পর্শ, গন্ধ, বাংলার কৃষ্টি ভীষণভাবে ভাস্বর। উনি বিশাল আগ্রহ নিয়ে উদ্যমের সাথে আজ যেই পথের পথিক, সেই পথ আশায় ভরা, আলোয় ভরা উজ্জ্বল পথ। বঙ্গের ভাইরা শোনো, আমি বহির্বঙ্গ থেকে বলছি। আমরা খাদ হয়ে সব জড়িয়ে থাকি সোনায় অলংকারে, মায়ের ভাষা, মুখের ভাষা, বুকের ভাষাটারে।